আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে দুপুরের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। 4 দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তা সড়ক অবরোধ করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ সরকারি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বেলা 11:15টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে 7 রাস্তার মোড় অবরোধ করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবিগুলো হলো প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক 3 দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা। আন্দোলনকারীরা জানান, এর আগে 6 দফা দাবিতে আন্দোলনে নামতে হয়েছিল, সেগুলো সরকার মেনে নিলেও এখনও বাস্তবায়ন হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছে শিক্ষার্থীরা। এদিকে সপ্তাহের মাঝখানে মহানগরীর ব্যস্ত এই সড়ক বন্ধ হয়ে যাবার কারণে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওনাদের স্ট্যাটাসটাকে আরো হাই করতে যেতেছে, এটার তো কোনো মানে হয় না। ওনাদের স্ট্যাটাস তো অলরেডি হাই, আরো হাই করা কি আছে? আমাদের সাথে টানাটানি করা কি আছে? এটা আমাদের অস্তিত্ব লড়াই। আমরা 2013 সালে এর জন্য আমাদের রক্ত দেওয়া হয়েছিল, আমরা এবং ওই 13 সালে আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করে নিয়েছি। দর্শক, রাজধানীর 7 রাস্তা এলাকায় আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ইফতেখার, শিক্ষার্থীদের এই সড়ক অবরোধের কারণে যান চলাচলের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ। ঠিক বেলা 11টা থেকেই শুরু হয়েছিল মূলত অবরোধ এবং 4 দফা দাবি। বিএসসি ইঞ্জিনিয়ার যারা রয়েছেন বা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের যে 3 দফা দাবি, যেটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থী যারা রয়েছেন তারা অযৌক্তিক বলে দাবি করছেন এবং এর সাথে আরও 3 দফা যুক্ত করে তারা মূলত এই সড়ক অবরোধ করেন এবং সড়ক অবরোধের ফলে সৃষ্ট যে যানজট, যদি আমি আপনাকে ক্যামেরার মাধ্যমে দেখাই, যে কিছু একটা করে গাড়ি ছাড়া হচ্ছে এবং সামনের দিকে গিয়ে পুনরায় অবরোধের কারণে গাড়িগুলো আটকে যাচ্ছে এবং নানা রকম বাক বিতণ্ডার একটা সৃষ্টি হচ্ছে আমরা লক্ষ্য করেছি, আমরা দেখে এসেছি। এবং পিছন দিক থেকে যদি দেখায় যে মহাখালী রোড থেকে আগত যে গাড়িগুলো, সেই গাড়িগুলোর দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করছি এবং কিছু গাড়ি তেজগাঁয়ের মধ্যে দিয়ে বিকল্প রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং খুবই সংকীর্ণ ছোট রাস্তা দিয়ে একটি দুটি করে গাড়ি পার হচ্ছিল এবং এই মুহূর্তে আবারও বেঞ্চি দিয়ে বসার যে বেঞ্চি শিক্ষার্থীদের, সেই বেঞ্চি দিয়ে আবার রাস্তাটি আটকে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য যারা রয়েছিলেন তারা এসেছিলেন, এখানে এসে রাস্তা অনেকটাই ফাঁকা করে দিয়েছিলেন এবং প্রায় রাস্তার অর্ধেকটা ফাঁকা করে দেওয়ার ফলে অনেকগুলো গাড়ি কিছুক্ষণ আগে চলে গেছে। কিন্তু এই মুহূর্তে পুনরায় রাস্তা বন্ধ করে দেওয়ার ফলে মূলত আবার যান চলাচল এই রাস্তায় বন্ধ হয়ে গেল এবং তারা বিকল্প রাস্তা ধরে যাচ্ছিলেন এবং যারা যাত্রী যারা রয়েছেন তারা মূলত বলার চেষ্টা করছেন যে অল্প কিছুদিন পরই ঢাকার ব্যস্ততম রাস্তাগুলো অবরোধ করে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের কারণে তাদেরকে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে এবং কর্মজীবনে এবং জনজীবনের নেতিবাচক প্রভাব ফেলছে বলেই তারা জানাচ্ছিলেন। তো এই ছিল তেজগাঁ এলাকা থেকে সর্বশেষ তথ্য। পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর জানছিলাম। 7 দফা দাবিতে দেশের কয়েকটি জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। বেলা 11টার থেকে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মোড় থেকে ফুলবাড়ি বাসস্ট্যান্ড মোড় পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। একই সময়ে দিনাজপুর রেল স্টেশন অবরোধ করে রাখলে আটকা পড়ে দিনাজপুর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি। প্রশাসনের আশ্বাসে দুপুর 1:30টার দিকে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়, ছেড়ে যায় ট্রেন। একই দাবিতে ঢাকা ময়মনসিংহ বাইপাস সড়ক অবরোধে 2 ঘন্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিকারীকান্দা ঢাকা বাইপাস সড়কে গিয়ে অবস্থান নেয়। পরে তারা সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ করে বিক্ষোভ করে। এতে ঢাকা ময়মনসিংহ জামালপুর শেরপুরে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বরিশাল নগরীর চৌমাথা এলাকায় ঢাকা কুয়াকাটা মহাসড়ক 1 ঘন্টা অবরোধ করে রাখে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের 2 পাশে যান চলাচল আটকা পড়ে। প্রশাসনের অনুরোধে অবরোধ প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা। গাজীপুরে চান্দনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। 7 দফা দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আগামী 21 সেপ্টেম্বরের আগে অথবা 2 অক্টোবরে
প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐক্যমত্য কমিশন। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনায় এসব কথা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে কমিশন। রাষ্ট্র সংস্কারের সাংবিধানিক বিষয়গুলো বাস্তবায়নে গণভোট বা সাংবিধানিক আদেশের পরামর্শ এসেছে, তবে সরকারকে একাধিক পরামর্শ দিলে বাস্তবায়ন প্রক্রিয়া সহজ হবে বলেও জানান ডক্টর আলী রিয়াজ। সংস্কারের খসড়ায় তথ্যগত ত্রুটি থাকতে সেটিও সংশোধন করতে কমিশন প্রস্তুত, তবুও জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর বলেও জানান তিনি। সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোতে গোড়াতে আমাদের যেই বিশেষজ্ঞ প্যানেল আছে তারা দুটো কথা বলেছিলেন, একটি হচ্ছে গণভোট, আরেকটি বিশেষ সাংবিধানিক আদেশের কথা। যদি আমরা সরকারকে একাধিক পরামর্শ দিতে পারি বাস্তবায়নের, সেটা তুলনামূলকভাবে সরকারের জন্য সহজতর হবে বিভিন্ন বিষয় বিবেচনা করে। আমরা আশা করছি যদি আমরা 21 তারিখের মধ্যে এক জায়গায় আসতে পারি, অন্যথায় আমাদের একটু সময় নিয়ে 2রা অক্টোবর বা তৎপরবর্তী সময়ে ওনার কাছে এটা উপস্থাপন করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আরও একদিন বাড়িয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আরও একদিন বৃদ্ধি করা হয়েছে, ফলে আগামীকালও মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। এর আগে মনোনয়নপত্র গ্রহণের শেষ দিন পর্যন্ত কেন্দ্রীয় এবং হল সমূহের 232টি পদের বিপরীতে 1080টি মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। এর মধ্যে চাকসুর 26টি পদের বিপরীতে 488 এবং 15টি হলের 206টি পদের বিপরীতে 599টি মনোনয়নপত্র নিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। এবারে নির্বাচনে চাকসুর ভোটার সংখ্যা 27,634 জন। 35 বছর পর আগামী 12 অক্টোবর চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ঐক্যমত্য কমিশন আলোচনা চলাকালীন সময় পিআরের দাবিতে আন্দোলন স্ববিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচন নিয়ে অনীহা থেকে জামায়াতের এই কর্মসূচি বলেও মন্তব্য করেন তিনি। পরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদেরকে এসব কথা বলেন আমির খসরু। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। জনগণের ম্যান্ডেট না নিয়ে নিজেদের স্বার্থে এভাবে আন্দোলন করলে শহীদদের আত্মত্যাগের প্রতি অসম্মান দেখানো হবে বলেও জানান তিনি। আমাদের যে আগামী দিনের 31 দফা, এগুলো তো সব কিছু এখানে ঐক্যমতে আসে নাই, তাই না? তার মানে কি আমরা সবাই এখন কর্মসূচিতে নামবো? সব কিছুতে তো আমাদের দাবি তো সব জায়গায় ঐক্যমত হয় না, এটা কিন্তু আমরা মেনে নিচ্ছি। এই কারণে আমরা জানি তো ঐক্যমত হবে না, আর যেটা ঐক্যমত হবে না আমরা জনগণের কাছে নিয়ে যাবো ম্যান্ডেটের জন্য। আজ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা মামলায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে জেরা শেষ করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। এখন সাক্ষ্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ট্রাইব্যুনালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। দর্শক, আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। জাবেদ, ট্রাইব্যুনালের সবশেষ কি তথ্য আপনার কাছে আছে? ফারজানা, আর কিছুক্ষণের মধ্যেই শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের জন্য তাদেরকে যে আপনার নেতৃত্বের দায়ে যে অভিযোগ আনা হয়েছে, সেই মামলায় প্রসিকিউশনের সর্বশেষ সাক্ষী হিসেবে আমরা মনে করছি, যেটা তারা ধারণা দিয়েছেন, জুলাই যোদ্ধা এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কিছুক্ষণের মধ্যেই তার সাক্ষ্য দেওয়া শুরু করবেন। এবং তার সাক্ষ্য দেওয়ার জন্য দুপুরের দিকেই 1টার পরই কিন্তু তিনি ট্রাইব্যুনালে এসেছেন। গতকালও তিনি এসেছিলেন, কিন্তু গতকাল অন্য একটি সাক্ষ্য জেরা যেহেতু চলছিল, সেজন্য তার সাক্ষ্যটা নেওয়া সম্ভব হয়নি। আজকে তিনি সাক্ষ্য দিবেন এবং সাক্ষ্য দেওয়ার পর তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবী, অর্থাৎ শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী, তিনি জেরা করবেন। এবং ইতিমধ্যেই এই মামলায় 46 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন এবং 46তম সাক্ষী হিসাবে সাক্ষ্য দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, এবং তাকে গতকাল থেকে আজকে পর্যন্ত জেরা করেন আসামি পক্ষের আইনজীবী।
জেরায় আসামি পক্ষের আইনজীবী যেটা বলেছেন যে মাহমুদুর রহমান ব্যক্তিগত আক্রোশে শেখ হাসিনার বিরুদ্ধে এই জায়গায় এসে সাক্ষ্য দিয়েছেন এবং ব্যক্তিগত জিজ্ঞাসায় মন গড়া হিসাবে তিনি বক্তব্য দিয়েছেন। তবে মাহমুদুর রহমান তার সাক্ষ্যে গত 15 বছরে তার ভাষায় শেখ হাসিনা সহ ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, আওয়ামী লীগের এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কিভাবে এই ফেসিস্ট রেজিম কার্যক্রম পরিচালনা করেছেন তিনি তার ভাষ্যমতে সেটা তিনি বলেছেন, এবং কিভাবে হত্যাযজ্ঞ, গুম, নির্বাচন বানচাল, গণতন্ত্র হরণ এই সব তথ্য উপাত্ত ট্রাইব্যুনালে তিনি সাক্ষ্য দিয়েছেন। এবং তিনি বলেছেন কোনো ব্যক্তিগত উদ্দেশ্যে তিনি এখানে সাক্ষ্য দেননি, যাতে ন্যায় বিচার পান এবং যে 1400 মানুষ জুলাই আগস্টে হত্যা হয়েছে এবং 20,000-এর উপর মানুষ আহত হয়েছেন, তাদের পরিবার এবং যারা আহত হয়েছেন তারা যাতে এখন যে কষ্টে আছে অন্তত বিচারটা পেলে তারা একটা স্বস্তি বোধ করবেন, কিছুটা স্বস্তি থাকবেন। সেই জন্য তিনি বিবেকের তাড়নায় এইখানে এসে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন বলে তার সাক্ষ্যে তিনি উল্লেখ করেছেন এবং মিডিয়ার সামনে কিন্তু তিনি বক্তব্য দিয়েছেন। তো আজকে নাহিদ ইসলামও কিন্তু সাক্ষ্য দেওয়ার পর নিশ্চয়ই ট্রাইব্যুনালে আমাদের সাংবাদিকদের সাথে তিনি কথা বলবেন এবং বুঝতে পারবো তিনি আসলে জুলাই আন্দোলনে কিভাবে কি হয়েছিল সেই তথ্যপত্রগুলি আসলে সাক্ষ্য বলবেন, এমনটাই আমরা ধারণা করছি। নাহিদ। দর্শক, আমরা ট্রাইব্যুনালের খবর জানছিলাম যে কিছুক্ষণের মধ্যে সাক্ষ্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সব জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvtv.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।